দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ক্লাসটি হলো ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বহির্জিত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। আমি ইতিমধ্যে প্রথম অংশটি ভিডিও করে বুঝিয়ে দেওয়া হয়ে গিয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ওই ভিডিওটি মিস করে গিয়েছো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে ওই ভিডিওটি দেখে নিতে পারো। আজকে যে অংশটি নিয়ে আলোচনা করব সেই অংশটি হলো নদী, অর্থাৎ নদীর সংজ্ঞা, প্রধান নদী কি, আদর্শ নদী কি, উপনদী কি, শাখা নদী কি, সেগুলি নিয়ে আলোচনা করব আজকে। এখন তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমাদের আলোচনাটি হলো নদী। আমি খুব সুন্দরভাবে বোর্ডে আগে থেকে এঁকে রেখে দিয়েছি যাতে ভিডিওটি খুব বড় না হয়। তোমরা এখন এই আঁকাটি খাতায় এঁকেও নিতে পারো। দেখো তাহলে প্রথমে জানবো নদী কি বা প্রধান নদী কি। যে জলধারা পাহাড়, পর্বত, উচ্চভূমি বা মালভূমি থেকে সৃষ্টি হয়ে নির্দিষ্ট খাতের মাধ্যমে প্রবাহিত হয়ে যখন কোনো সাগর বা মহাসাগরে মিলিত হয় তখন আমরা তাকে নদী বলবো। ভালো করে ফের বলছি, আবারও বুঝে নাও। যেসব জলধারা বা যে জলধারা কোনো পাহাড়, পর্বত, উচ্চভূমি এবং মালভূমি থেকে সৃষ্টি হয়ে নির্দিষ্ট খাতের মাধ্যমে প্রবাহিত হয়ে সাগর বা মহাসাগরে যখন মিলিত হয় তখন আমরা তাকে কি বলবো? নদী বলবো। আচ্ছা, নদী আর আদর্শ নদী এই কথাটির মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। আদর্শ নদী কি না, যে নদীতে তিনটি গতি থাকবে। কি কি গতি? উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ, আর নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। তাহলে সংজ্ঞাটা কি হবে এখন দেখে নেওয়া যাক। যে নদী পাহাড়, পর্বত, উচ্চভূমি, মালভূমি থেকে সৃষ্টি হয়ে নির্দিষ্ট গতির মাধ্যমে প্রবাহিত হয়ে, ব্যাকে লিখে দিলেও কি উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ, নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যখন কোনো সাগর বা মহাসাগরে মিলিত হয় তখন তাকে আমরা কি বলবো? আদর্শ নদী বলবো। উদাহরণ কি? গঙ্গা নদী। এখন আমরা দেখবো উপনদী কাকে বলে। উপনদী কাকে বলে সেই একইভাবে সংজ্ঞাটা শুরু করবে যে নদী পাহাড়, পর্বত, উচ্চভূমি, মালভূমি থেকে সৃষ্টি হয়ে নির্দিষ্ট খাতের মাধ্যমে প্রবাহিত হয়ে যখন কোনো প্রধান নদীতে এসে মিলিত হয়। কি হচ্ছে? যখন কোনো প্রধান নদীতে এসে মিলিত হয় তখন সেই নদীর এই নদীটা হলো উপনদী। বুঝতে পেরেছেন? এখন আমরা শাখা নদী কি সেটাও দেখব। যখন কোনো নদী প্রধান নদী থেকে সৃষ্টি হয়ে নির্দিষ্ট খাতের মাধ্যমে প্রবাহিত হয়ে সাগর বা মহাসাগরে এসে মিলিত হয় তখন আমরা তাকে কি বলবো? শাখা নদী। তখন আমরা তাকে কি বলবো? শাখা নদী। এবার আমরা দেখব নদীর উৎস কি, নদীর মোহনা কি। নদীর উৎস কি? যেখান থেকে নদী উৎপত্তি লাভ করে, অর্থাৎ যেখান থেকে নদী বা যে অঞ্চল থেকে নদী সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? নদীর উৎস বলবো। আর যে অঞ্চলে বা যেখানে সে নদী সাগর বা মহাসাগরের সাথে মিলিত হয় তাকে আমরা কি বলবো? মোহনা বলবো। বুঝতে পেরেছো এইটুকু? এখন আমরা জানবো নদীর অববাহিকা কি। নদী অববাহিকা কি এই প্রশ্নটি এখন আমরা জানবো। কি নদী অববাহিকা? যে প্রধান নদী, শাখা নদী, উপনদী এইগুলো সব মিলিয়ে যে অঞ্চলের মাধ্যমে সব মিলিয়ে প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো? নদী অববাহিকা। মানে তোমার বলতে গেলে পুরো অংশ তোমার কি হচ্ছে? নদী কিন্তু অববাহিকার মধ্যে পড়ে যাচ্ছে। কারণ দেখো প্রধান নদী রয়েছে, উপনদী রয়েছে, আবার শাখা নদী রয়েছে। পুরো অঞ্চলটা দিয়ে মিলিত হচ্ছে বলে
বা প্রবাহিত হচ্ছে বলে, তাহলে আমরা কি বলছি তাকে? নদী অববাহিকা। ধারণ অববাহিকা কি? পার্বত্য অঞ্চলে বা পার্বত্য ভূমিতে অসংখ্য উপনদী সহ প্রধান নদীর অববাহিকাকে আমরা কি বলবো? ধারণ অববাহিকা বলবো। সেটা হচ্ছে তোমার ধারণ অববাহিকা। বুঝলেন? নদী উপত্যকা কি না? নদী উৎস অঞ্চল থেকে সৃষ্টি হয়ে দুপাশ দিয়ে প্রবাহিত হয় যে সংকীর্ণ ভূমির মাধ্যমে, তাকে আমরা কি বলবো? নদী উপত্যকা বলবো। কি বলবো? নদী উপত্যকা। বুঝলেন? আসলে প্রত্যেকটি সংজ্ঞা তোমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছো। এখন এই নদী অধ্যায়ের ভিতর আরেকটি ইম্পর্টেন্ট সংজ্ঞা হলো জলবিভাজিকা কি? জলবিভাজিকা কি? জলবিভাজিকার সংজ্ঞা ছিল হলো যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীগোষ্ঠীকে পৃথক করে, তাকে আমরা কি বলবো? জলবিভাজিকা বলবো। যেমন উদাহরণ কি? যেমন কি দুটো পর্ব বলা হয়ে গেল। যেমন হলো মধ্য এশিয়ার উচ্চভূমি। মধ্য এশিয়ার উচ্চভূমি একটা জলবিভাজিকার উদাহরণ। কিরকম? ড্রয়িং ফর্মে একটু দেখো। ধরে নাও এই নদী প্রবাহিত হচ্ছে, কোন উচ্চভূমি যদি এই নদীটাকে যদি পৃথক করে দেয়, এবং যদি পৃথক করে দেন, তাহলে সেই উচ্চভূমিকে আমরা কি বলবো? জলবিভাজিকা বলবো। আবার সংজ্ঞাটা বলছি, যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীগোষ্ঠীকে পৃথক করে, তাকে আমরা কি বলবো? জলবিভাজিকা বলবো। উদাহরণ হলো কি? মধ্য এশিয়ার উচ্চভূমি। এখন আমরা দেখবো নদীর কার্য। দেখো ভালো করে, নদীর কার্যকে আমরা তিনটে ভাগে ভাগ করি। কি কার্য? একটা হলো তোমার ক্ষয় কার্য, দু নম্বর কি হচ্ছে তোমার বহন কার্য, আর তিন নম্বর তোমার কি হলো? সঞ্চয় কার্য। এখন আমরা এই ক্ষয় কাজ সম্পর্কে জানবো, অর্থাৎ ক্ষয় কাজের পদ্ধতিগুলি জানবো। ক্ষয় কাজ করকম ভাবে করা যায়, আর কিরকম ভাবে ক্ষয় কাজ করে নদী, এবং তার প্রক্রিয়াগুলি কি কি সেগুলি এখন দেখো। এক নম্বর কি হলো? জলপ্রবাহ ক্ষয়। এই জলপ্রবাহ ক্ষয়টা কি? পার্বত্য প্রবাহ বা উচ্চ গতিতে নদীর প্রবল জলস্রোতের আঘাতে যে ক্ষয় হয়, তাকে আমরা কি বলবো? জলপ্রবাহ ক্ষয় বলবো। আবারও বলছি, ভালো করে শুনে নাও। পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে নদীর প্রবল জলস্রোতের আঘাতে যে ক্ষয় হয়, তাকে আমরা কি বলবো? জলপ্রবাহ ক্ষয় বলবো। এক নম্বর ক্ষয় গেল। দু নম্বর কি হয়? অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়। আচ্ছা, এই অবঘর্ষ ক্ষয়টা কি? নদী বাহিত বিভিন্ন পলি, বড় বড় পাথরের টুকরো, বালি ইত্যাদিগুলো যখন নদীর তলদেশের সাথে ক্ষয় হবে, তখন আমরা সেই ক্ষয়কে কি বলবো? অবঘর্ষ ক্ষয়। অর্থাৎ ধরে নাও এই একটা নদী প্রবাহিত হয়েছে, নদীর তলদেশ মানে কি? এই অংশকে বলা হচ্ছে, এই অংশটা হচ্ছে নদীর তলদেশ।
যদি কোনো এরকম বড় নুড়ি, ছোট নুড়ি, বা আরো বড় নুড়ি, ছোট নুড়ি, যদি এই তলদেশের সাথে কি হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, কার সাথে, এই তলদেশের সাথে ঘর্ষণ হচ্ছে, তাকে আমরা তখন কি ক্ষয় বলি, অবঘর্ষ ক্ষয় বলি। বুঝেছো? 3 নম্বর কি হলো, ঘর্ষণ ক্ষয়। কি ক্ষয়? ঘর্ষণ ক্ষয়। এর সংজ্ঞাটা কি, যে নদী বাহিত বিভিন্ন পলি, বালি, পাথরের টুকরো থেকে শুরু করে যত রকমের কোণা রয়েছে, বালুকা কোণা বলো, সেগুলো নিজেদের মধ্যে, অর্থাৎ এর সঙ্গে ঠকাঠকি করবে, এর সঙ্গে ঠকাঠকি করবে, আবার এর সঙ্গে ধাক্কা থেকে করবে, আর ঠকাঠকি করবে, নিজেদের মধ্যে ঘর্ষণ হবে, তাকে আমরা কি বলবো, ঘর্ষণ ক্ষয় বলবো। ওই জন্য নদীর তীরবর্তী অঞ্চলে বা নদী যখন পাহাড় অঞ্চলে বেড়াতে যাবে, তোমরা তখন দেখবে যে সেখানকার নদীগুলো একটু গোল গোল টাইপের, কারণ তারা সব পারস্পরিক ঘর্ষণ, ফলে তারা কিন্তু আস্তে আস্তে গোলাকার আকৃতি ধারণ করে। 3 নম্বর হলো। 4 নম্বর কি হচ্ছে, দ্রবণ ক্ষয়। যে ডলোমাইট, জিপসাম, চুনাপাথর ইত্যাদি জলের সাথে বাহিত হয়ে যখন ক্ষয় পায়, তখন আমরা কি বলবো, তাকে দ্রবণ ক্ষয় বলবো। আর একটা ক্ষয় রয়েছে, বুদবুদ ক্ষয়। নদীর প্রবল জলস্রোতের মাধ্যমে এই বুদবুদ গুলো আসে। এই বুদবুদের ভিতরে প্রচন্ড বায়ুর চাপ থাকে। সেই বায়ুর চাপের ওজন কি, 18 কিলোগ্রাম, হাতির ওজনের প্রায় সমান ওজন। এগুলি যখন তখন পাথরের উপর পড়ে, তখন পাথরগুলি ভেঙে টুকরো হয়ে যায়। তাই এর নাম হচ্ছে কি, বুদবুদ ক্ষয়। এই গেল আমাদের ক্ষয় কার্যের প্রক্রিয়া। এখন আমরা কি প্রক্রিয়া বলবো, বহন কার্যের প্রক্রিয়া। ঠিক আছে, 1 নম্বর কি প্রক্রিয়া হচ্ছে, আকর্ষণ প্রক্রিয়া। কি, আকর্ষণ প্রক্রিয়া। নদী যখন প্রবল স্রোতে প্রবাহিত হয়, তখন আশেপাশে কোনো যদি ছোট টুকরো যদি পড়ে থাকে, সেই টুকরোগুলোকে ওই জলস্রোতের আকর্ষণের মাধ্যমে টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই জন্য এই প্রক্রিয়াটার নাম কি হচ্ছে, আকর্ষণ প্রক্রিয়া। বুঝেছ? 2 নম্বর কি প্রক্রিয়া রয়েছে, ভাসমান প্রক্রিয়া। তোমার ছোটবেলায় দেখবে যখন বৃষ্টি হতো, বৃষ্টির জলে নৌকাগুলোকে ছেড়ে দিতে না, কাগজে ছোট্ট ছোট্ট নৌকাগুলো, সেই নৌকাগুলো দেখবে ছাড়ার পরে এক জায়গাতে অন্য জায়গায় চলে যেত। ঠিক তেমনি নদীর প্রবল জলস্রোতে যদি কোনো পদার্থ, ছোট বড় পদার্থ আসে, তখন সেই পদার্থটা ভাসমান, অর্থাৎ ভেসে ভেসে এক জায়গাতে অন্য স্থানে বাহিত হয়। সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, ভাসমান প্রক্রিয়া বলবো। 3 নম্বর প্রক্রিয়া কি হচ্ছে, লম্বদান প্রক্রিয়া। এই প্রক্রিয়া তোমরা একটু বাড়িতেও প্র্যাকটিক্যাল করে দেখতে পারো। তোমাদের সিঁড়িপথে যদি কোনো মার্বেল ফেলে দাও, সেই মার্বেলটা দেখবে ঠিক এইভাবে গড়াতে গড়াতে আসবে, এইভাবে ঠিক আসবে মার্বেলটা, মানে এরকম লাফিয়ে লাফিয়ে, এরকম লাফিয়ে লাফিয়ে, এরকম লাফিয়ে লাফিয়ে মার্বেলটা আসবে। ঠিক পার্বত্য প্রবাহে যখন ভূমির ঢাল খুব বেশি থাকে, তখন ওই ছোট বড় নুড়িগুলো ওই জলের স্রোতের আঘাতে যেন ঠিক লাফিয়ে লাফিয়ে, লাফিয়ে লাফিয়ে জলের সাথে বাহিত হতে থাকে। এই প্রক্রিয়াকে আমরা কি বলবো, লম্ফদান প্রক্রিয়া বলবো। 4 নম্বর কি, দ্রবণ প্রক্রিয়া।
সেই একই রকম সংজ্ঞা, জিপসাম, ডলোমাইট, চুনাপাথর যখন নদীর জলের সাথে দ্রবীভূত হয়ে অন্য জায়গায় বাহিত হয় তখন সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? দ্রবণ প্রক্রিয়া বলবো। এই গেল আমার ক্ষয়কার্য বহন কার্যের সব গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলি। এর মধ্য থেকে 3 নম্বরের দুটি প্রশ্ন হয়ে থাকে। কি কি প্রশ্ন? নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো, অথবা নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো। এর পরবর্তী ভিডিওতে আমরা নদীর ক্ষয়কার্য নিয়ে পড়াশোনা করব বা ক্লাসটি আবার করব। ওই জন্য তোমরা ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি কোন পার্টটি তোমার সব থেকে ভালো লেগেছে। আজকের এই আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। আরো ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আগামী দিনে তোমাদের সাথে আবারও দেখা হবে আমার।